পাপের ফাঁদে বাংলা, ভুগতে হবে আপনাকেও। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ ছিল বুদ্ধিজীবী ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, কিন্তু আজকের পশ্চিমবঙ্গ এক বিষাক্ত রাজনীতির চক্রে আটকে পড়েছে সকলে। আর এই চক্রব্যূহের কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন একজন নারী, তিনি হলেন এমএমবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে যখন ক্ষমতা উঠেছিল তখন রাজ্যবাসী আশা করেছিল ভোরের আলো, কিন্তু ভোরের আলো তো ছাড়ুন, আমাদের পশ্চিমবঙ্গ দিনকে দিন পরিণত হচ্ছে অন্ধকারের আলোতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রামীণ প্রকল্পের টাকা চুরি, এসএসসি টেট কেলেঙ্কারি থেকে কাটমানি টাকা, সব কিছুর কেন্দ্রে উঠে এসেছে এই শাসক দলের নাম। তো বন্ধুরা, সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। 2011 সালে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য ক্ষমতায় আসে। পরিবর্তন ছিল সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় শব্দ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ দেখেছিল একজন দিদি হিসাবে, যিনি গরিবের পাশে থাকেন। আন্দোলনের মধ্য দিয়ে তিনি উঠে এসেছিলেন, কিন্তু পরিবর্তনের সেই প্রতিশ্রুতি যেন কেবল একটি ভেলকি ছিল। কয়েক বছরের মধ্যেই রাজনীতিতে ঢুকে পড়ে অপরাধ চক্র, সিন্ডিকেট, অনৈতিকতা। মমতা নিজে যতই বলুন আমি দুর্নীতি সহ করব না, বাস্তবতা বরাবর বলছে উল্টো কথা। সর্বপ্রথম ধাক্কা আসে শিক্ষাক্ষেত্রে। 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষায় নিয়োগ প্রাপ্ত প্রায় 32,000 চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে, কারণ সেখানে বেনিয়ম, দুর্নীতি, ঘুষের বিনিময়ে চাকরি বন্টনের প্রমাণ মিলেছে। এসএসসি দুর্নীতিতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি নগদ টাকা, সোনার বার, নথি, এবং তার গার্লফ্রেন্ডের খাটের তলা থেকেও উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনার বার, নথি, আরও অনেক কিছু। এটা কি কেবল একজন মন্ত্রীরই দোষ? না, এক সুপরিকল্পিত চাকরি বিক্রির ইন্ডাস্ট্রি বলতে পারেন, যেখানে চাকরি বিক্রি করে মোটা মোটা টাকা উপার্জন করা। আরও অনেক ক্ষেত্রে আছে, আমি একের পর এক আপনাদেরকে বলবো। যার আয়োজক রাজনীতির উচ্চপদস্থ ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ আজ একটা ট্রাম, সাধারণ মানুষ ব্যবহার করেন কাটমানি। বুঝতে পারছেন তো? সরকারি যে কোনো সুবিধা পেতে গেলে গ্রামে হোক বা শহরে কাউকে না কাউকে টাকা দিতে হয়, সে যে কোনো ক্ষেত্রেই হোক। বাড়ি তৈরির গৃহ যোজনা প্রকল্প, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সব জায়গায় কাটমানি চলে। এমনকি গরিবের রেশনেও হস্তক্ষেপ, দলীয় নেতাদের চাঁদাবাজি। এই অবস্থার প্রতিবাদ করেছিল কেউ কেউ, কিন্তু ফল কি হয়েছিল? মুর্শিদাবাদের এক বৃদ্ধা তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ করেছিলেন, পরদিন তার বাড়িতে হামলা হয়। বীরভূমের এক ছাত্র বলেছিল স্কুলে পড়াশোনা হয় না, তারপর থেকেই তাকে ও তার পরিবারকে সামাজিক বয়কটের মুখে পড়তে হয়। বুঝতে পারছেন একের পরে কী কাণ্ড ঘটিয়েছেন এই শাসক দল। 2018 সাল ও 2020 সালের পঞ্চায়েত নির্বাচন উভয়ই রক্তাক্ত ইতিহাসে পরিণত হয়েছে। বিরোধীদের মনোনয়ন জমা দিতেও দেওয়া হয়নি। বহু এলাকায় যারা প্রতিবাদ করেছে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুনও পর্যন্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব থাকলেও প্রশাসন কার্যত তৃণমূলের এক্সটেনশন অফিসে পরিণত হয়েছে। এটা কেবল বিরোধীদের সমস্যা নয়, গণতন্ত্র যখন আজকের পশ্চিমবঙ্গে পুলিশের প্রধান কাজ হলো দিদিকে রক্ষা করা। আমাদের দেশে কি ঘটছে, কোথায় কি হচ্ছে, সেই দিকে কোনো
কান দেওয়ার দরকার নেই, শুধু দিদির সুরক্ষা থাকলে পুলিশদের সব কর্তব্য পালন করা হয়ে যাবে একের পর এক। বিরোধী দলের মিছিল হলে লাঠিচার্জ, তৃণমূলের সভা হলে রাস্তা ফাঁকা করে পুলিশের সহযোগিতা। আর এই যে কসবা ল কলেজে কি আরজিকর মেডিকেল কলেজে আগের থেকেই জানতো যে এরকম ইউনিয়নরা দৌরাত্ম্য করে, কিন্তু জানা সত্ত্বেও না তৃণমূল সরকার কোনো স্টেপ নিয়েছে আগে, না পুলিশকে নিতে দিয়েছে। অভিযোগ, যারা সোচ্চারভাবে তৃণমূলের সমালোচনা করে তাদের নামে মিথ্যা কেস দিয়ে হেনস্থা করা হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো কাগজে যতই উন্নত হোক, বাস্তবে সেই ছবি অত্যন্ত করুণ। হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, এমার্জেন্সি পেশেন্টকে ঘোরানো হচ্ছে কারণ বেড খালি নেই। 2023 সালে নদিয়ার এক কিশোরী স্কুটার অ্যাক্সিডেন্টে জখম হয়ে হাসপাতালে গিয়ে দরজার বাইরে পড়ে রইল 4 ঘন্টা, পরে মারা যায়। বুঝতে পারছেন হাসপাতালেও কীরকম অবস্থা। আর সেই হাসপাতালের ডিরেক্টর ছিলেন তৃণমূলের ঘনিষ্ঠ এক ব্যক্তি, যিনি নিজের পরিচিতিদের জন্য বেড খালি রেখেছিলেন। প্রসবকালীন মায়েরা রাস্তায় সন্তান প্রসব করছেন, হাসপাতালে ঢুকতে দিচ্ছে না। এই কি তবে স্বাস্থ্যসাথী কার্ডের বাস্তব রূপ? কি আর বলবো, বলার কিছু নেই। হেডসঅপ দিদি, সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়েছে বাংলার যুব সমাজের উপর। প্রতিশ্রুতি ছিল বছরে লাখ লাখ চাকরি দেওয়ার, বাস্তবে দেখা যাচ্ছে এসএসসি টেট দুর্নীতিতে মেধাবীদের চাকরি বন্ধ। সরকারি চাকরি বলতে গেলে প্রায় নেই আমাদের রাজ্য। বেসরকারি শিল্প আসছে না, কারণ রাজ্য নেই রাজনৈতিক স্থিতিশীলতা। বিরোধীদের ঘনিষ্ঠ হলে চাকরির দরজা চিরতরে বন্ধ। চাকরি করে কি করবে আমাদের পশ্চিমবঙ্গ? দিদি তো এই ভাতা দিতেই ব্যস্ত, কাটমানির টাকা একের পরে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আরও যে হ্যান ত্যান হাবি জাবি যে আছে। আবার কারুর যদি টাকা না থাকে পড়ার জন্য দিদি 2000 টাকা দিচ্ছেন। আর কত করবে দিদি? তো দিয়েই যাচ্ছে। চাকরি করে মানুষ কি করবে? কারণ দিদি তো বড় ব্যবসার কথা তো আমাদের পশ্চিমবঙ্গে বলেই দিয়েছেন, চা শিল্প আছে, চপ শিল্প আছে, সেই সব করুন। এই কারণে আমাদের পশ্চিমবঙ্গের যত মেধাবী ছাত্র বাইরে গিয়ে পড়াশুনো করছে এবং সেখানেই চাকরি বাকরি করে সেইখানেই সেটেল হয়ে যাচ্ছে। কী করবে? পশ্চিমবঙ্গে চাকরি নাই। 2024 সালে কলকাতায় এক পোস্ট গ্র্যাজুয়েট যুবক আত্মহত্যা করেন। বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কেমন। তিনি 9 বছর ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু দুর্নীতির কারণে প্রতিবারে বাদ পড়তেন। 2019-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গুরুত্ব জাতীয় রাজনীতিতে দেখাতে চান। টিএমসি আজ উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা, এমনকি মেঘালয়ও প্রার্থী দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যখন বাংলার শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি সব ভেঙে পড়েছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন অন্য রাজ্যে দল ছড়াতে ব্যস্ত? দিল্লি সফরে ছবি, অন্য রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক, এইসব যেন বাংলার মানুষের প্রতি অবজ্ঞা, আর কিছু নয়। বাংলা কি হচ্ছে না হচ্ছে সেই দিকে ধ্যান না দিয়ে তিনি এইসব করে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন এক অদ্ভুত অবস্থা। সত্য বললে শত্রু, আর চুপ থাকলে নিরাপদ। প্রতিবাদ করলে এফআইআর, সোশ্যাল মিডিয়ায় লিখলে পুলিশ, সাংবাদিক হলে চাকরি যাবে, বিরোধী হলে প্রাণ যাবে। এই রকম অবস্থা। বন্ধুরা, ভিডিওটা আমি খুব রিক্সে বানাচ্ছি এবং এই স্ক্রিপ্টটা লিখতে আমার মিনিমাম 1.5-2 দিন সময় লেগেছে জোগাড় করতে এইসব তথ্যগুলি। তার জন্য ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2023 সালে কোচবিহারের এক সাংবাদিক লিখেছিলেন স্থানীয় নেতার দুর্নীতির কথা। পরদিন তার বাড়িতে বাইক দুর্ঘটনা হয়। এখন কমায় আছেন। এই পরিবেশে সাধারণ মানুষও চুপ, কারণ ভয়
ঢুকিয়ে দেওয়া হয়েছে রক্তে। আর যারা ভাবছেন আমি রাজনীতি করি না, আমার কিছু যাবে আসবে না, তারা আসলে এক পাপ চক্রেই জড়িয়ে পড়েছেন। আজ আপনার সন্তান স্কুলে পড়তে পারছে না, কাল তার চাকরি হবে না, তারপর তার চিকিৎসাও হবে না, আর শেষে তার কণ্ঠস্বর কেড়ে নেওয়া হবে। এই পাপের ফাঁদ আসলে সবার জন্য, একার জন্য নয়, সবাইকেই ভোগ করতে হবে। কারণ শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে তবে ধ্বংস আসে সর্বত্রই। দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এক সময়ের প্রতীক। যখন তিনি আমাদের রাজ্যে আসেননি মুখ্যমন্ত্রী পদে, তার আগে তিনি অনেক বড় বড় ভাষণ দিয়েছেন, অনেক কিছুই বলেছেন, এই করে দেবো, ওই করে দেবো, এই করে দেবো, কিন্তু মেন যে কাজ, একটা কাজও তিনি করেননি। না এনেছে পশ্চিমবঙ্গে শিল্প, না পাচ্ছে আমাদের স্টুডেন্ট ছাত্র সমাজ চাকরি বাকরি, অথচ যারা চাকরি পাচ্ছেন তাদেরও চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি ঘুষ দিয়ে চাকরি ঢোকানো হচ্ছে, হাবি জাবি করে অনেক কিছুই আমাদের পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতি ঘটেই চলছে। আজ তিনি হয়ে উঠেছেন এক আতঙ্কের প্রতীক। তিনি একদিকে দুর্নীতিকে মেনে নিচ্ছেন, অন্যদিকে বিরোধীদের দমনও করেছেন। রাজ্যের প্রশাসন হয়ে উঠেছে দলদাস, বিচার ব্যবস্থা চাপের মুখে, আর সাধারণ মানুষ পড়েছে মৃত্যুর অপেক্ষায়। এটা সময় চোখ মিলে দেখার, এটা সময় শুধু দিদিকে বলে নয়, দিদির ভুলকে চিনে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। এই মন্তব্য রাখলাম আজকের ভিডিওতে।